তো আজকে আমাদের ২০২৬ সালের WBPSC মিসলেনিয়াস পরীক্ষার প্রাচীন ভারতের ইতিহাসের ৬ নম্বর ক্লাস। আমরা আগের ক্লাসে অর্থাৎ ৫ নম্বর ক্লাসে মৌর্য সাম্রাজ্যটা সম্পূর্ণ আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা মৌর্যের পরবর্তী যে যুগটা রয়েছে মানে মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যে সমস্ত গুরুত্বপূর্ণ রাজবংশ এবং শাসকগণ ছিলেন সেটা আজকে সম্পূর্ণ এই ক্লাসে সম্পূর্ণ আলোচনা করব। তো আজকের ক্লাসের থিওরিটা সম্পূর্ণ এই যে থিওরি ক্লাসের পিডিএফটাও বিনামূল্যে পাবে। তার পাশাপাশি কিন্তু তোমরা যাতে এই থিওরিটা পড়ে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো তার জন্য কিন্তু একটা এমসিকিউ প্র্যাকটিস শিটও পাবে, যাতে তোমরা এই থিওরিটা পড়ে এই পিডিএফটাকে থিওরিটা পড়ে যাতে তোমরা এমসিকিউটা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, কারণ থিওরি পড়ার পর এমসিকিউ কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হয়, তাহলে কিন্তু তোমাদের মাথায় থাকবে। নাহলে শুধুমাত্র থিওরি পড়ে গেলাম এমসিকিউ প্র্যাকটিস করলাম না, তাহলে কিন্তু একটু সমস্যা হয়। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। আর অবশ্যই কিন্তু তোমরা পিডিএফটা পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা বিনামূল্যে কী করে সংগ্রহ করতে পারবে। আর যারা ক্লাসে নতুন তাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে আগের ক্লাসগুলো দিয়েছি সেগুলো অবশ্যই দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশানে অথবা আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে গেলেই পরপর দেখতে পারবে ক্লাসগুলো। ওকে, তো যাই হোক শুরু করছি। তোমরা চাইলে কিন্তু খাতাতেও নোটস বানিয়ে নিতে পারো, কারণ খাতাতে নোটস বানালে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। একটা ফোন থেকে পড়া বা নিজের খাতায় নিজের হাতের লেখা নোটস দিয়ে পড়লে কি বেশি তোমাদের মনে থাকবে। তো যাই হোক দেখো, প্রথমে আমরা আসি শুঙ্গ বংশ, শুঙ্গ রাজবংশ। তো মৌর্যের যে মৌর্য সাম্রাজ্য ছিল, মৌর্য সাম্রাজ্যের যে শেষ রাজা ছিল বৃহদ্রথ। তোমাদের একটা ব্রিফলি একটা ধারণা দিচ্ছি, মানে আগের ক্লাসের সাথে যাতে তোমরা কানেক্ট করতে পারো। তো মৌর্য সাম্রাজ্যের শেষ যে রাজা ছিলেন বৃহদ্রথ, সেই বৃহদ্রথকে মৌর্য সাম্রাজ্যের যে সেনাপতি ছিল পুষ্যমিত্র শুঙ্গ, সেই বৃহদ্রথকে হত্যা করে নতুন সাম্রাজ্যের নতুন রাজবংশের প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে শুঙ্গ বংশ। ঠিক আছে, তো এবার আমরা আলোচনা করে দিই একে একে। দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের পর মগধের সিংহাসনে প্রথম অব্রাহ্মণ ক্ষত্রিয়দের বদলে ব্রাহ্মণ রাজবংশের উত্থান ঘটে। প্রতিষ্ঠাতা ছিলেন কে? প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। যেটা বললাম, পুষ্যমিত্র শুঙ্গ তিনি মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে সিংহাসন দখল করেন। তিনি মৌর্যদের প্রধান সেনাপতি ছিলেন। ঠিক আছে, তো মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা কে ছিলেন? বৃহদ্রথ, এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। এবং এই যে মৌর্য সাম্রাজ্যের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ, তিনি কিন্তু এই শেষ রাজাকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। এদের রাজধানী কোথায় ছিল? এদের রাজধানী ছিল পাটলিপুত্রে, কিন্তু এটা পরবর্তীকালে মধ্যপ্রদেশের বিদিশাতে স্থানান্তরিত হয়। ঠিক আছে, তো এগুলো কিন্তু দেখে রাখবে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় নীতি, পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন কট্টর সনাতন ও ব্রাহ্মণ ধর্মের অনুসারী। তিনি 2টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞের পুরোহিত কে ছিলেন? পুরোহিত ছিলেন বিখ্যাত ব্যাকরণবিদ পতঞ্জলি, যার তিনি কিন্তু মহাভাষ্য রচনা করেন। তিনি 2টো অশ্বমেধ যজ্ঞ করেছেন এবং এর যে যজ্ঞের যে পুরোহিত তিনি ছিলেন কে? পতঞ্জলি কি তিনি কিন্তু মহাভাষ্য রচনা করেছিলেন। তারপরে বৈদেশিক আক্রমণ প্রতিরোধ, পুষ্যমিত্রের সঙ্গে রাজত্বকালে গ্রিক বা জবন, মানে যেটাকে ইংলিশে বলা হয় ইয়াবানা, আক্রমণ হয়েছিল। গ্রিক রাজা মিনান্দার বা দেমেত্রিয়াস মগধ আক্রমণ করলে পুষ্যমিত্র শুঙ্গ যে পুত্র ছিল বসুমিত্র, তিনি সিন্ধু নদীর তীরে গ্রিকদের পরাজিত করেন। তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এগুলো হয়ে গেল। এবার দেখো, এবার হচ্ছে শুঙ্গ বংশের শিল্প স্থাপত্য দেখে নিই। পুষ্যমিত্রের সময় বিখ্যাত ভারত স্তূপ নির্মিত হয়। ভারত স্তূপ কোথায়? মধ্যপ্রদেশে যেটা নির্মিত হয়। এবং সাঁচি স্তূপের যে কাঠের দেওয়ালটা ছিল, মানে প্রাচীরটা ছিল, সেটাকে কিন্তু পাথরের প্রাচীর দ্বারা প্রতিস্থাপিত করা হয়। মানে যেটা কাঠের প্রাচীর ছিল সেটাকে কিন্তু পাথরের প্রাচীর করা হয়। অগ্নিমিত্র, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। অগ্নিমিত্র ছিল পুষ্যমিত্রের পুত্র। কেন গুরুত্বপূর্ণ? কারণ মহাকবি কালিদাসের যে বিখ্যাত নাটক মালবিকাগ্নিমিত্রাম, এই যে নাটকের প্রধান যে চরিত্র বা নায়ক ছিলেন কে? এই অগ্নিমিত্র। অগ্নিমিত্র ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের পুত্র। তারপর হচ্ছে হেলিওডোরাসের স্তম্ভ। শুঙ্গ বংশের নবম রাজা ভাগভদ্রের রাজত্বকালে গ্রিক দূত হেলিওডোরাস বিদিশায় আসেন এবং বাসুদেব এর উদ্দেশ্যে গরুর স্তম্ভ নির্মাণ করেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। তিনি নিজেকে ভাগবত বলে ঘোষণা করেছিলেন। শেষ রাজা কে ছিলেন? শেষ রাজা ছিলেন দেবভূতি। এই যে দেবভূতি ছিলেন, এই দেবভূতিকে কিন্তু কাণ্য বংশের যে প্রতিষ্ঠাতা বাসুদেব কাণ্য, তিনি কিন্তু হত্যা করে নতুন সাম্রাজ্য গঠন করেন, মানে নতুন রাজবংশ গঠন করেন। ঠিক আছে, এই ছিল আমাদের শুঙ্গ বংশ। এবার চলে এসে আমরা কাণ্য বংশ। তো আমরা এইমাত্র দেখলাম যে প্রতিষ্ঠাতা ছিলেন বাসুদেব কাণ্য। বাসুদেব কাণ্য শুঙ্গ বংশের শেষ রাজা যিনি ছিলেন বা দেবভূতি, তাকে হত্যা করে এই যে কাণ্য বংশের প্রতিষ্ঠা করে। রাজধানী কোথায় ছিল এদের? রাজধানী ছিল পাটলিপুত্রতে। এদের রাজাদের ক্রম দেখে নিই, মানে এখান থেকে কিন্তু অত বেশি প্রশ্ন দেয় না, হয়তো প্রতিষ্ঠাতা বা রাজধানী দিতে পারে, মানে খুব একটা প্রশ্ন দেয় না এখান থেকে, তাই আমরা যতটা দরকার ততটা কিন্তু করে নিচ্ছি। প্রথমে হচ্ছে বাসুদেব, যিনি প্রতিষ্ঠা করেন, তারপরে ছিলেন বাসুদেবের পরে আছেন ভূমিমিত্র, তারপর আছেন নারায়ণ, তারপর আছেন সুশর্মন। ওকে, শেষ রাজা কে ছিলেন? সুশর্মন। এইমাত্র দেখলাম সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ সুশর্মনকে হত্যা করে মগধের বংশের অবসান ঘটান। তো কাণ্ড বংশের পরে আসে আমাদের
সাতবাহন বংশ, এবং সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ, যিনি এই সুশর্মনকে হত্যা করেন। ঠিক আছে, এরপর দেখে নেব আমরা বকাটক ডাইনাস্টি। আমাদের সাতবাহনের পরে বকাটকটা দেওয়ার উচিত ছিল, তো তাই হোক, তোমরা দেখে নাও। বকাটক রাজবংশ দক্ষিণাত্যে প্রধানত বিদর্ভ বা মহারাষ্ট্র অঞ্চলে সাতবাহনের পতনের পরে এদের উত্থান করে। আমাদের সাতবাহনটা আগে করা উচিত ছিল, তোমরা একটুখানি ম্যানেজ করে নেবে। এরা জাতিতে ব্রাহ্মণ, মানে এরপরেই সাতবাহনটা আছে, এটাকে আমার স্লাইডটাকে আগে দেওয়া উচিত ছিল। যাই হোক, তোমাদের করিয়ে দিই, তোমরা একটু বুঝে গেলেই হলো। প্রতিষ্ঠাতা কে ছিল বকাটক ডাইনাস্টির? বিন্ধ্য শক্তি ছিল প্রতিষ্ঠাতা। প্রবর্ষণ 1 মানে প্রথম প্রবর্ষণ, ইনি এই বংশের একমাত্র রাজা যিনি সম্রাট উপাধি নিয়েছিলেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। তিনি 4টি অশ্বমেধ যজ্ঞ, একটি বাজপেয় যজ্ঞ করেছিলেন। তার মৃত্যুর পর সাম্রাজ্যের 2টি শাখায় ভাগ হয়। কী কী শাখা? প্রধান শাখা হচ্ছে, একটা হচ্ছে প্রধান শাখা, আর একটা হচ্ছে বৎসগুল্ম শাখা। গুপ্ত সাম্রাজ্যের সাথে তার সম্পর্ক ছিল এই সাম্রাজ্যের কী করে? বকাটক রাজা যে রুদ্রসেন দ্বিতীয় ছিল, মানে রুদ্রসেন 2, তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের, যার টাইটেল ছিল বিক্রমাদিত্য, তার কন্যা প্রভাবতী গুপ্তকে বিবাহ করেছিলেন। ঠিক আছে, তারপর দেখো পুনা তাম্রশাসন। প্রভাবতী গুপ্তের এই লিপি থেকে গুপ্ত বংশের আদি ইতিহাস জানা যায়। ঠিক আছে, তার সংস্কৃত সাহিত্য প্রথম প্রবর্ষণ, প্রধান শাখার রাজা ছিলেন দ্বিতীয় প্রবর্ষণ। প্রাকৃত ভাষায় শ্বেত বন্ধু বা রাবণবধ কাব্য রচনা করেছিলেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে মানে এটা বলা হয় যে কালিদাস এই যে রাজা শাসনকালী ছিলেন, এবং মানে তার রাজসভায় ছিলেন, এবং তিনি এখানে মেঘদূতের কাছেও অংশ লিখেছিলেন, এটা মনে করা হয়। বাকি তোমাদের এই প্রথম লাইনটা গুরুত্বপূর্ণ। শিল্পকলা ও অজন্তা গুহা। বৎসগুল্ম শাখার রাজা হরিসেনের আমলে বিখ্যাত অজন্তা গুহার 16, 17, 19 নম্বর গুহা যেটা ছিল চিত্রশিল্প স্থাপত্য নির্মিত হয়, এবং হরিসেন ছিলেন এই বংশের শেষ শক্তিশালী রাজা। ঠিক আছে, তো এই হলো আমাদের বকাটক ডাইনাস্টি। এবার চলে এসেছি আমরা সাতবাহন ডাইনাস্টি। এরপরে সাতবাহন ডাইনাস্টি, এরপরে না, মানে আগেই ছিল সাতবাহন ডাইনাস্টি, দক্ষিণাত্যের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, এবং এদের পুরাণে অন্ধ্রভিত্ত বলা হয়। এই যে পয়েন্ট আছে না, এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখবে। অন্ধ্রভিত্ত কাদের বলা হয়? সাতবাহনদের বলা হয়। প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ, যেটা বললাম আগে তোমাদের, যে লাস্টে যে কাণ্ড বংশের শেষে যারা ছিলেন সুশর্মন, তাকে হত্যা করে সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেন কে? শিমুখ। এদের রাজধানী কোথায় ছিল? এদের রাজধানী ছিল হচ্ছে প্রতিষ্ঠান বা পৈঠান, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার গোদাবরী নদীর তীরে। মুদ্রার অবস্থা খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, কারণ এই যে সাতবাহনরা ছিলেন এরাই কিন্তু ভারতে প্রথম সীসার মুদ্রা চালু করেছিলেন। মানে লিডের যে মুদ্রা সীসা, তোমরা সকলে জানো যে সীসের মুদ্রা কিন্তু তারা চালু করেছিলেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট, ভূমিদান প্রথা। ভারতের প্রথম ব্রাহ্মণ ও বৌদ্ধ শ্রমণদের করমুক্তি জমিদান বা যেটাকে অগ্রহার বলা হয়, এই প্রথা কিন্তু তারা শুরু করেছিলেন সাতবাহনরাই। সমাজ ব্যবস্থা। সাতবাহন সমাজে মাতৃতান্ত্রিক না হলেও রাজারা নামের আগে মায়ের নাম ব্যবহার করতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরীক্ষা কিন্তু বিগত বছরে কোনো একটা পরীক্ষায় দিয়েছিল যে কোন রাজারা, কোন রাজবংশের রাজারা নিজেদের নামের আগে মায়ের নাম ব্যবহার করতেন। উত্তর হবে সাতবাহন। যেমন গৌতমীপুত্র, বাশিষ্ঠীপুত্র। ঠিক আছে, এবার আমরা একে একে গুরুত্বপূর্ণ রাজা সম্পর্কে দেখিনি এই রাজবংশের। প্রথম সাতকর্ণী, তিনি ছিলেন এই বংশের প্রথম শক্তিশালী রাজা। তিনি দক্ষিণা পথপতি এবং অপ্রতিহত চক্র উপাধি নেন। এই যে উপাধিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো উচ্চারণে একটু সমস্যা হয় সকলের, আমারও হয়। তো এই উচ্চারণগুলো একটু দেখে নেবে। বাকি এই যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণা পথপতি এবং অপ্রতিহত চক্র কার উপাধি? প্রথম সাতকর্ণী। নানাঘাট শিলালিপি। তিনি তার স্ত্রী নয়নিকা বা নাগনিকা এই লিপিটি উৎকীর্ণ করেন। এখান থেকে প্রথম সাতকর্ণীর অশ্বমেধ এবং রাজসূয় যজ্ঞ এবং দক্ষিণাত্যে তার রাজত্বকালের ইতিহাস জানা যায়। রাজা হল, তিনি ছিলেন 17তম রাজা এবং একজন মহান কবি। তিনি প্রাকৃত ভাষায় বিখ্যাত প্রেমের কবিতা সংকলন গাথা সপ্তশতী রচনা করেছিলেন। তার রাজসভায় গুণক নামক পণ্ডিত বৃহৎ কথা রচনা করেছিলেন। এই বানানটা একটু ভুল আছে, এটাকে একটু কারেক্ট করে নেবে। দেখো, এবার হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী, যেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই রাজবংশের থেকে। গুরুত্ব, তিনি ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, যিনি কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি শক খহরাত বংশের রাজা নহপানকে পরাজিত ও হত্যা করে সাতবাহন গৌড় পুনরুদ্ধার করেন, এবং নাসিক যোগলথম্বী থেকে নাহপানের পুনর্মুদ্রিত সাতবাহন মুদ্রায়ের প্রমাণ। উপাধি, এই যে গৌতমীপূর্ণ সাতকর্ণী, না কিন্তু অনেকগুলো উপাধি ছিল, সেখান থেকে কিন্তু উপাধিগুলো পড়তেই হবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর দেয়। যেমন হচ্ছে একো ব্রাহ্মণ, এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, একো ব্রাহ্মণ। তারপর হচ্ছে ক্ষত্রিয় দর্প মানমর্দন। তারপর হচ্ছে ত্রিসমুদ্র তয়োপিত বাহন। ঠিক আছে, মানে নামগুলো একটু বড় বড়, আমি জানি, বুঝতে পারছি, কারণ এগুলো উচ্চারণ করে একটুখানি মানে খুবই টাফ। তাও তোমরা চেষ্টা করবে একটুখানি ভালো করে করতে করতে হয়ে যাবে, বারবার একটু রিভিশন দিতে দিতে। মানে এর অর্থ কি? যার ঘোড়া 3 সমুদ্রের জল খেয়েছে, এই যে এটার অর্থ।
ঠিক আছে? তো এগুলো কিন্তু দেখে রাখবে। নাসিক প্রশস্তি, গৌতমীপুত্রের সাতকর্ণীর মৃত্যুর পর তার মাতা গৌতমী বলশ্রী এই প্রশস্তিটি খোদাই করেন, যা থেকে তার সমস্ত বিজয়ের কাহিনী জানা যায়। তো এটা মাথায় রাখবে যে গৌতমীপুত্র সাতকর্ণী সমস্ত যে তার সম্বন্ধে আমরা জানতে পারি নাসিক প্রশস্তি থেকে। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য যে গুরুত্বপূর্ণ রাজা কারা ছিলেন, বাশিষ্ঠপুত্র পুলমাই ছিলেন। ইনি অন্ধ্রপ্রদেশে জয় করেন, নিজের সাম্রাজ্যভুক্ত করেন, তাই একে প্রথম অন্ধ্র সম্রাট বলা হয়। ওকে, তারপর যে যজ্ঞশ্রী সাতকর্ণী, তিনি ছিলেন এই বংশের শেষ বড় রাজা। তার মুদ্রায় জাহাজের ছবি খোদাই করা থাকতো, যা থেকে প্রমাণিত হতো যে তার সময় সামুদ্রিক বাণিজ্য ও নৌসেনা অত্যন্ত শক্তিশালী ছিল। ওকে, চলে আসি এবার পরবর্তী যে বংশ আছে সেটা হচ্ছে চেদি বংশ। এটাও খুব একটা বড় না, বেশি পড়তে হবে না। অঞ্চল কলিঙ্গ, মানে বর্তমানে যেটা ওড়িশা। মৌর্য সাম্রাজ্যের পতনের পর কলিঙ্গ স্বাধীন হয়ে যায়। শ্রেষ্ঠ রাজা ছিলেন হচ্ছে খারবেল। আমরা খারবেল শুনেছি, শ্রেষ্ঠ রাজা ছিলেন খারবেল, প্রথম বা দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দ। তিনি জৈন ধর্মের পরম পৃষ্ঠপোষক ছিলেন। হাতিগুম্ফা লিপি, ভুবনেশ্বরের উদয়গিরি পাহাড়ের হাতিগুম্ফা থেকে প্রাকৃত ভাষায় খারবেলের এই লিপিটি পাওয়া যায়। এটি কোনো রাজাদের জীবনের বছর ভিত্তিক ইতিহাসের প্রথম লিখিত দলিল। ঠিক আছে। কীর্তি, খারবেল মগধের রাজাকে পরাজিত করে বহু বছর আগে মহাপদ্মনদের তুলে নিয়ে যাওয়া জৈন তীর্থঙ্কর কলিঙ্গজিনের মূর্তিটি সগৌরবে কলিঙ্গে ফিরিয়ে আনেন। ঠিক আছে, তো এইগুলো কিন্তু দেখে রাখবে। এখান থেকে মোটামুটি যে শ্রেষ্ঠ রাজা বা এই হাতিগুম্ফা লিপি কোথায় অবস্থিত, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় দেবে। চলে আসি পরবর্তী, এটা হচ্ছে বৈদেশিক যে আক্রমণ হয়েছিল, বৈদেশিক যে রাজ্যগুলো ছিল সেগুলো একবার দেখে নিই। ইন্দো গ্রিক বা ব্যাকট্রিয় গ্রিক, মৌর্যোত্তর যুগে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা প্রথম বিদেশি আক্রমণকারী দল। প্রথম আক্রমণকারী এটা হচ্ছে দেমেত্রিয়াস প্রথম, মানে প্রথম দেমেত্রিয়াস খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের শুরুতে ভারতে প্রবেশ করে এবং তক্ষশিলা ও সাকল জয় করেন। শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? মিনান্দার। শ্রেষ্ঠ রাজা ছিলেন মিনান্দার। ভারতের শাসনকাল কত সাল পর্যন্ত ছিল? 165 থেকে 145 খ্রিস্টপূর্বাব্দ। তার তার ভারতীয় নাম ছিল কি? মিলন্দ। তার রাজধানী ছিল কোথায়? সাকল বা শিয়ালকোটে, পাঞ্জাব, যেটা পাঞ্জাবে রয়েছে। ঠিক আছে। তারপর হচ্ছে মিলিন্দ পানহ, শিয়ালকোট বা সাগর, এটা বর্তমানে পাকিস্তানে আছে। ঠিক আছে, শিয়ালকোট। মিলিন্দ পানহ মিনান্দার বৌদ্ধ পণ্ডিত নাগসেনের কাছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে বহু জটিল প্রশ্ন করেন। এই প্রশ্নগুলো সংকলিত হয় পালি ভাষায় মিলিন্দ পানহ। এই যে মিলিন্দ পানহ কার লেখা বা কোন ভাষায় লেখা, এটা কিন্তু পরীক্ষায় দেবে। গ্রন্থটি তৈরি হয় এরপরে মিলিন্দার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে, তো এই যে নামটা কিন্তু মাথায় রাখবে। তো গ্রিক থেকে এগুলি তোমাদের মোটামুটি পড়তে হবে। তারপর হচ্ছে মুদ্রার গুরুত্ব। ভারতের প্রথম ইন্দো গ্রিকরাই এই মুদ্রাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতে প্রথম ইন্দো গ্রিকরাই ছিলেন যারা কিন্তু সোনার মুদ্রা চালু করেছিলেন, এবং এদের মুদ্রাতেই প্রথম রাজাদের নাম, ছবি ও সাল খোদাই করা নিখুঁত পদ্ধতি শুরু হয়। শিল্পকলার অবদান। ইন্দো গ্রিক প্রভাবেই ভারতের উত্তর পশ্চিম সীমান্তে গ্রিক ও ভারতীয় রীতির মিশ্রণে বিখ্যাত গান্ধার শিল্পকলা গড়ে ওঠে। গান্ধার শিল্পকলা, তারপরে প্রথম এরাই ছিলেন যে স্বর্ণ মুদ্রা ব্যবহার করেন বা স্বর্ণ মুদ্রা চালু করেন। তো এগুলো কিন্তু পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আমাদের শক রাজবংশ। শক রাজবংশ দেখিনি। গ্রিকদের পর মধ্য এশিয়া থেকে যাযাবর শক জাতীয় খাইবার পাস দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতে এদের 5টি শাখা ছিল। শাখাগুলো তোমাদের একটু জাস্ট মাথায় রাখবে, অতটা মনে করা দরকার নেই। কপিসা, তক্ষশিলা, মথুরা, উপরি দক্ষিণাত্য এবং পশ্চিম ভারত। বাকি এদের মধ্যে পশ্চিম ভারতের যে খহরাত এবং কার্দমক শাখা ছিল সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম রাজা ছিলেন কে? মাউয়েস। শ্রেষ্ঠ রাজা ছিলেন হচ্ছে রুদ্রদামন প্রথম, মানে রুদ্রদামন 1 ছিলেন শকদের শ্রেষ্ঠ রাজা। ওকে, জুনাগড় শিলালিপি। গুজরাটের জুনাগড়ে অবস্থিত এই লিপিটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের সম্পূর্ণ সংস্কৃত ভাষায় খোদাই করা প্রথম দীর্ঘতম রাজকীয় শিলালিপি। খুব গুরুত্বপূর্ণ, কোথায় অবস্থিত এটা কিন্তু পরীক্ষায় দেয়। সুদর্শন রথ সংস্কার। জুনাগড় লিপি থেকে জানা যায় যে রুদ্রদমন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তৈরি বিখ্যাত সুদর্শন রথ এর বাঁধ ভেঙে গেলে নিজের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ খরচ করে জনগণের ওপর কোনো বাড়তি কর না চাপিয়ে তা সংস্কার করেছিলেন। এই যে লাইনটা আছে, সুদর্শন যে লেকটা আছে বা রথটা রয়েছে, এটাকে কে আবার মানে রিকনস্ট্রাক্ট করেছিলেন, মানে আবার কে এটাকে ঠিক করেছিলেন? এটা কি হবে? উত্তর হবে রুদ্রসেন। যে হয়ে গেল এই যে শ্রেষ্ঠ সম্রাট রুদ্রদামন, এটা কিন্তু মাথায় রাখবে। এই যে ভেঙে গেলে চলে গেল, এই যে রুদ্রদামন কিন্তু এটাকে আবার ঠিক করে। পতন। পশ্চিম ভারতের শেষ শক যে রাজা ছিলেন তৃতীয় রুদ্র সিংহ, এবং গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরাজিত এবং হত্যা করেন এবং শকের উপাধি নেন। মানে যে এই যে শকের যে শেষ রাজা ছিলেন তৃতীয় রুদ্রসিংহ, এনাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরাজিত করেন এবং হত্যা করে শকারি উপাধি গ্রহণ করেন। শকারি উপাধি কার? শকারি উপাধি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। ওকে, তারপরে হচ্ছে আমাদের কুষাণ রাজবংশ। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তাদের ভালো করে পড়তে হবে। মধ্য এশিয়ার যাযাবর ইউচি উপজাতির একটি শাখা হলো এই কুষাণরা। এই যে নামটা ইউচি, এটা কিন্তু মাথায় রাখবে, ইউচি কাদের বলা হয়? কুষাণদের। ইউচি
মৌর্যোত্তর যুগের সবথেকে আন্তর্জাতিক এবং শক্তিশালী সাম্রাজ্য ছিল এটি। কুজুল খিতফিসেস, তিনি ছিলেন কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। তিনি কেবল তামা ও ব্রোঞ্জ মুদ্রা তৈরি করেছিলেন। বিমা খিতফিসেস, তিনি ভারতে প্রথম ব্যাপক হারে স্বর্ণমুদ্রা চালু করেছিলেন। দেখো, স্বর্ণমুদ্রা প্রথম কারা করেন? গ্রিকরা। এবং যদি বলে কারা একদম ব্যাপক হারে মানে প্রচুর স্বর্ণমুদ্রাকে মানে তৈরি করেছিলেন বা ব্যবহার করেছিলেন, তাহলে কিন্তু হবে সেটা কুষাণ রাজবংশ। তিনি শিবের উপাসক ছিলেন, তাই তার মুদ্রায় মহেশ্বর উপাধি এবং ত্রিমুখ শিব ও ত্রিশূলের ছবি পাওয়া যায়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। ওকে, নেক্সট, সম্রাট কনিষ্ক ৭৮ থেকে ১০১ খ্রিস্টাব্দ। তিনি ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, খুব গুরুত্বপূর্ণ। শকাব্দ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭৮ খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে আরোহণের স্মারক হিসাবে শকাব্দ প্রচলন করেন, যা আজ ভারত সরকার রাষ্ট্রীয় ক্যালেন্ডারে কিন্তু এটাকে মানা হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানী, প্রথম বা প্রধান রাজধানী ছিল হচ্ছে পুরুষপুর বা পেশোয়ার। এটা ভালো করে দেখে রাখবে যে কুষাণদের রাজধানী ছিল হচ্ছে পুরুষপুর বা পেশোয়ার প্রথম। দ্বিতীয় রাজধানী ছিল হচ্ছে মথুরা। পরীক্ষা কিন্তু এই লাইনটা কিন্তু বেশি দেয় যে দ্বিতীয় রাজধানী কোথায় ছিল। দ্বিতীয় রাজধানী ছিল মথুরা। পেশোয়ার তিনি একটি বিশাল কাঠের টাওয়ার এবং স্তূপ তৈরি করেছিলেন। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত, কনিষ্কের আমলেই কাশ্মীরের কুন্দলবাল বিহারে চতুর্থ বৌদ্ধ সম্মেলন বসে। এই সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র এবং সহসভাপতি ছিলেন অশ্ব ঘোষ। এই সম্মেলনে বৌদ্ধ ধর্ম সম্পূর্ণরূপে হিনযান ও মহাযান দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। আর যদি বলে কনিষ্ক, তিনি কিন্তু মহাযান পন্থার অনুসারী ছিলেন। এই জায়গাটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তারপরে কনিষ্কের রাজ্যসভার যে নবরত্ন ছিল তাদের সম্পর্কে একটু দেখে নিই আমরা। কনিষ্কের রাজ্যসভায় নবরত্ন, দেখো নবরত্ন তো মানে রজন বিখ্যাত ব্যক্তিরা ছিলেন, তারা বিভিন্ন ক্ষেত্রে ছিলেন। এবার আমাদের নটাই পড়তে হবে না, আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের বলে দিচ্ছি আমি, তোমরা চাইলে দাগিয়ে নিতে পারো। অশ্ব ঘোষ কনিষ্কের রাজকবি ছিলেন এবং তিনি সংস্কৃত ভাষায় বুদ্ধচরিত, রানন্দ এবং সারিপুত্র প্রকরণ রচনা করেছিলেন। মেন হচ্ছে গুরুত্বপূর্ণ দেখতে হবে বুদ্ধচরিত। নাগার্জুন কনিষ্কের সমসাময়িক বিখ্যাত বৌদ্ধ দার্শনিক। তার মাধ্যমিক সূত্র গ্রন্থে আপেক্ষিকতাবাদ তত্ত্বের উল্লেখ থাকায় তাকে ভারতের আইনস্টাইন বলা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চরক কনিষ্কের রাজ্য বৈদ্য ছিলেন এবং তিনি চিকিৎসা বিজ্ঞানের আকর গ্রন্থ চরক সংহিতা রচনা করেন। বইগুলো এবং কে রচনা করেন সেগুলো দেখতে হবে। বসুমিত্র বিখ্যাত বৌদ্ধ গ্রন্থ মহাবিভাষা শাস্ত্র রচনা করেন এবং যা বৌদ্ধ দর্শনের বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া বলা হয়। ওকে, এবার চলে আসে আমাদের নেক্সট, যেটা হচ্ছে শিল্পকলা বাণিজ্য। কনিষ্কের আমলে গান্ধার শিল্পকলা এবং সম্পূর্ণ দেশীয় ঘরানার মথুরা শিল্পকলা চরম বিকাশ লাভ করে। মথুরা শিল্পেই কনিষ্কের বিখ্যাত মাতাহীন পাথরের মূর্তি পাওয়া গেছে। এটা দেখে রাখবে। কনিষ্ক চীনের হান রাজবংশের রাজা পাঞ্চাতের কাছে প্রথম পরাজিত হলেও পরে চীন সেনাপতিকে পরাজিত করেন এবং বিখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য পথ সিল্ক রুট বা রেশম পথের ওপর আধিপত্য বিস্তার করেন। এই যে লাইনটা আছে, এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই লাইনটা ভালো করে দেখে রাখবে। তারপর দেখো, এখান থেকে কুষাণদের প্রচুর শুল্ক ও রেভিনিউ আদায় হয়। শেষ কুষাণ রাজা ছিলেন? শেষ কুষাণ রাজা ছিলেন প্রথম বাসুদেব, যিনি সম্পূর্ণ ভারতীয় নাম গ্রহণ করেছিলেন এবং শিবের উপাসক ছিলেন। এবার হচ্ছে বাকি তোমরা এখানে আমি কিছু বইয়ের নাম দিয়ে দিয়েছি, এগুলো তোমরা পিডিএফটা নিয়ে দেখে নেবে। এগুলো আমি বলে দিলাম, আগেই বলে দিয়েছি, তাও তোমরা পিডিএফটা নিয়ে এগুলো দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। ওকে, আমি একটু বলে দিচ্ছি তাও। মহাকাব্য, মহাভাষ্য হবে, যে মহাভাষ্য হবে, এটা মহাভাষ্য পতঞ্জলি লিখেছিলেন সংস্কৃত ভাষায়। মনুস্মৃতি লিখেছিলেন মনু সংস্কৃত ভাষায়। কামসূত্র বৎসায়ন সংস্কৃত ভাষায়। নাট্যশাস্ত্র ভারতমণি সংস্কৃত ভাষায়। তারপর হচ্ছে গাথা সপ্তশতী রাজা হল প্রাকৃত ভাষায়। বুদ্ধচরিত রানন্দ অশ্বঘোষ সংস্কৃত ভাষায়। চরক সংহিতা চরক সংস্কৃত ভাষায়। মাধ্যমিক সূত্র নাগার্জুন সংস্কৃত ভাষায় এবং বৃহৎ কথা গুণাঢ্য হবে, ঠিক আছে, আমি বললাম না এটা গুণাঢ্য হবে, পৈশাচী প্রাকৃত ভাষায়। তো এগুলো কিন্তু দেখে রাখবে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। দেখলে তোমরা একদম এক্সাম ওরিয়েন্টেড আলোচনা করলাম। বাকি তোমরা এই নোটসটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। বাকি তোমরা আমাদের যে ডিজিটাল নোটস সেটা কিন্তু অবশ্যই নিতে পারো। এটা বিভিন্ন পরীক্ষা যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, কেপি, ডাব্লিউপি, কেপি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য ডিজিটাল নোটসগুলো গুরুত্বপূর্ণ। এখানে তোমরা মোটমাট 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। ইতিহাসের 3টে, প্রাচীন মধ্য আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিক বিজ্ঞান, ইকোনমি। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যারা নিতে চাও। আর প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, যাতে প্রত্যেকে নিতে পারে তেমনই কিন্তু প্রাইসটা একদম রাখা হয়েছে, যাতে সবাই নিতে পারে এমন প্রাইস করা রয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু আমার এই নাম্বার অবশ্যই মেসেজ করতে পারো। এটা একদম এক্সাম ওরিয়েন্টেড, টু দ্য পয়েন্ট লেখা রয়েছে, একদম এক্সট্রা মানে আলতু ফালতু জিনিস দেওয়া নেই। যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো পরীক্ষার জন্য দরকার, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা এগুলো নিয়ে অবশ্যই কিন্তু তোমরা ভালো করে পড়তে পারবে এবং এটাতেই কিন্তু রিভিশন দিতে পারবে। অনেকে নিয়েছে এবং রিভিউ কিন্তু প্রত্যেকটাই পজিটিভ, সেক্ষেত্রে তোমরা অবশ্যই নিয়ে নাও। আর আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও। তোমরা এখানে আমাদের এমসিকিউ প্র্যাকটিস শিট আর আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু একটাই তোমাদের কাজ, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমনই কন্টেন্টের জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।